17ই সেপ্টেম্বর এক কথায় কাউকে জিজ্ঞাসা করলে সকলেই বলবেন, আরে ওই দিনটা বিশ্বকর্মা পুজো। ঠিক, প্রতিবারই মোটামুটি 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। কখনো কখনো একটু পঞ্জিকার হিসেবে হয়তো 18 তারিখে হয়ে থাকে। যাই হোক, তাই 2025 এবছরও কিন্তু বিশ্বকর্মা পুজো 17ই সেপ্টেম্বর। এই দিনটি আর কি কি কারণে বিখ্যাত? এই দিনটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর দক্ষিণ ভারতের দলিত আন্দোলনের যিনি একজন নেতা, তার নাম পেরিয়ার ইভি রামাস্বামী, তারও জন্মদিন, 146তম জন্মদিন। বাংলায় একটা কথা আছে, কথা বলবো না, রবীন্দ্রনাথ বলে গেছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জানি না এই বিবিধের মাঝে মিলন ভারতবর্ষে আদৌ হয়েছে কিনা। সারা ভারতবর্ষে আপনারা দেখবেন রবীন্দ্রনাথকে সবাই চেনেন, কেননা উনি নোবেল পেয়েছেন, জনগণ মন গান রচনা করেছেন। বঙ্কিমচন্দ্রকে চেনেন, বন্দে মাতরম রচনা করেছেন। আর চেনেন শরৎচন্দ্রকেও চেনেন, তার বিভিন্ন সাহিত্য নিয়ে হিন্দি সিনেমা যেহেতু হয়েছে তার একটা পরিচিতি আছে। তার বাইরে বিশ্বাস করবেন না, আমি কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম, রাজস্থানের কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম, মহারাষ্ট্রের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, বিহারের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম এবং উড়িষ্যার কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। বিদ্যাসাগর কে তারা জানে না, নাই জানতে পারে, কেন বিদ্যাসাগরের কাজকর্ম তো পশ্চিম বাংলার নিরিখে হয়েছে। ঠিক তেমনি পেরিয়ার ইভি রামাস্বামীর যে আন্দোলন, সে আন্দোলনটা কিন্তু হয়েছে তামিলনাড়ু এবং দক্ষিণ ভারতকে কেন্দ্র করে তার জীবদ্দশার মধ্যে। পরবর্তীকালে তার আন্দোলনকে উত্তরপ্রদেশে নিয়ে গেছেন ললিত সিং যাদব। সে এক ভিন্ন কাহিনী, প্রতিবেদনের মধ্যে দিয়ে আমরা বলবো। আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি সেটা হচ্ছে ওই দলিত আন্দোলনের যিনি নেতা পেরিয়ার ইভি রামাস্বামী, তার 146তম জন্মদিন উপলক্ষে একটা শ্রদ্ধার্ঘ আমরা নিবেদন করতে যাচ্ছি। প্রশ্ন উঠতে পারে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে পেরিয়ার ইভি রামাস্বামী এমন কি ছিলেন যাকে নিয়ে আপনাদের এরকম শ্রদ্ধার্ঘের অনুষ্ঠান তৈরি করতে হচ্ছেন? 85% মানে ভারতীয়দের কথা তিনি বলেছিলেন। আর ওই 15% যারা ব্রাহ্মণ এবং উচ্চ বর্ণের মানুষজন, তারা কিভাবে এই ভারতবর্ষের 85% মানুষকে শোষণ করে গেছে সেই ব্রিটিশের সহযোগিতা নিয়ে। পরবর্তীকালে স্বাধীনতার নামে যে পাওয়ার ট্রান্সফার হয়েছে, তারপরেও সেই কিন্তু ট্র্যাডিশন সমানে চলেছে, এস ওয়াজেদ আলীর ভাষায় যদি বলতে হয়। আজও আপনি দেখবেন তাই অবস্থা, এমনকি আমাদের বাংলাতেও তাই। মুশকিল হলো যে আমাদের বাংলাতে যোগেন মন্ডল জন্মেছিলেন। যোগেন মন্ডলকে অধিকাংশ মানুষই চেনেন না। আর ঠিক সেভাবে বলতে গেলে যে দলিত আন্দোলন নিয়ে কাজকর্ম করেছেন, হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর মতুয়া আন্দোলন নিয়ে করেছেন, সে তো একটা আধ্যাত্মিক পরিবেশে গুরুবাদের জায়গা থেকে করেছেন, কিন্তু একদম নির্ভেজাল শ্রেণী সত্তার জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলার জন্য, মানে 85% মানুষের হয়ে কথা বলার জন্য কিন্তু বাংলায় সেভাবে দেখতে পাইনি। রেনেসাসেও যারা এসেছেন তারাও যা কথা বলেছেন সেই চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোষ, বোস, গুহ মিত্রদের হাতেই কাজ করেছে। এটা আমাদের যদি ভাগ্য মানেন তাহলে বলবো এটা হচ্ছে দুর্ভাগ্য। যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন সরাসরি চলে যাই একটি প্রতিবেদনের মধ্যে দিয়ে। আমরা পেরিয়ার ইভি রামাস্বামীকে একটু চেনার, একটু বোঝার চেষ্টা করি। চলুন। 1877 17ই সেপ্টেম্বর তামিলনাড়ুর ইরোডে শহরে জন্মগ্রহণ করেন ইভি রামাস্বামী। বাবার নাম ভেঙ্কটাপ্পা নায়কার, পাথরের তৈরি পণ্যের কারিগর। মা চিন্নাতইয়াম্মা, মাথায় করে ইট নিয়ে যাওয়া শ্রমিক। নেহাতি দরিদ্র পরিবার। সময়টা 1877, ভারতে যখন কঠোর বর্ণপ্রথা সামাজিক বৈষম্যকে বাড়িয়ে তুলছিল। 1875 সালে তামিলনাড়ুতে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়। লক্ষ্য বেদকে পুনরায় প্রতিষ্ঠা করা। দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন আর্য সমাজ।
যা 10টি নীতি নির্ভর বেদভিত্তিক সমাজের নির্মাণ লক্ষ্য। যারা মুসলিম বা খ্রিস্টান ধর্মে দীক্ষিত ছিলেন তাদের পুনরায় বৈদিক হিন্দু ধর্মে ফেরত আনার প্রচেষ্টা শুরু হয়। ধর্মীয় কার্যকলাপের বাইরে সমাজসেবারও কাজ হতো। তবে আর্য সমাজ এক ঈশ্বরের অর্থাৎ একেশ্বরবাদের প্রচার করত। রামাস্বামী ছিলেন পরিবারের দ্বিতীয় পুত্র। বড় ছেলে কৃষ্ণস্বামী রামাস্বামীর চেয়ে 2 বছরের বড়। এরপর 2 বোন, কন্নমাল ও পন্নুথাই। ভেঙ্কট নায়কারের এক মামার সন্তান না থাকায় তিনি রামাস্বামীকে লালন পালন করতে চান। যদিও ভেঙ্কটের জীবিকা তখন একটি মুদি দোকানের ব্যবসা, তবে আর্থিক অবস্থা তখনও সচ্ছল ছিল না। রামাস্বামী গেলেন নতুন ঠাকুমার কাছে। ঠাকুমার সংসারও ছিল দারিদ্রতায় ভরা। 6 বছর বয়সে রামাস্বামী স্কুলে ভর্তি হলেও বিশৃঙ্খলতার কারণে স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়। স্বাধীন চেতা রামাস্বামীর পরবর্তী জীবন তাই অন্য খাতে বইতে শুরু করে। রামাস্বামীর পরিবার ছিল ধর্মভীরু বৈষ্ণব। স্কুলে পড়াকালীন রামাস্বামীকে অভিভাবকরা বলে দিয়েছিলেন স্কুলে জলতেষ্টা পেলে সে যেন স্কুলের কাছাকাছি কোনো শিক্ষকের বাড়িতে গিয়েই জল খান, কারণ যে কোনো জায়গায় উচ্চবর্ণের পরিবারের জল খাওয়া কিন্তু উচিত ছিল না। রামাস্বামী পরবর্তীকালে স্মৃতিকথায় লেখেন, শিক্ষকের পরিবার ছিল নিরামিষাশী। একটি ঘটি রাখা থাকতো শূদ্রদের জন্য। সেই ঘটির জল খাওয়া যেত, তবে চুমুক দিয়ে নয়। যেহেতু ওভাবে আলগোছা করে জল খাওয়া আমার অভ্যাস ছিল না, তাই জামা কাপড় যেত ভিজে। অথচ তিনি যখন কোনো নিম্নবর্ণের বাড়িতে জল খেতেন সমস্যা ছিল না। অবশ্য তিনি যে নিম্নবর্ণের পরিবারে জল খেতেন সেটা কিন্তু বাড়িতে বলতেন না। ধর্মনিষ্ঠ পরিবারের সন্তানের মনে নিম্নবর্ণের প্রতি ঘৃণা তার মনে বহু প্রশ্নের জন্ম দেয়। সান্নাতেন এই বিশৃঙ্খলা আঁচ করে বাবা আবার ফিরিয়ে আনেন বাড়িতে। এবার যে স্কুলে ভর্তি হন রামাস্বামী, সেখানে হিন্দু মুসলমানের আলাদা জল খাওয়ার কলসি দেখতে পান। বাড়িতে প্রায়ই পণ্ডিত পুরোহিতরা আসতেন পুরাণ পাঠ করতে। তাদের তিনি নানা প্রশ্নে জর্জরিত করে তুলতেন। 16-17 বছরের কিশোর যুবক রামাস্বামী বাবার সঙ্গে মতানৈক্যে ঘর ছেড়ে চলে যান কাশী। সেখানে গিয়ে দেখেন প্রবল বর্ণ বিভাজন। দক্ষিণী ধ্বনির অর্থে সেখানে অন্নপ্রসাদ মিলত শিব মন্দিরে, কেবল ব্রাহ্মণদেরই জন্য। বাড়ি থেকে পালিয়ে কপরদপ শূন্য রামাস্বামী একটি পৈতে জোগাড় করে আবার প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়লেন। কিন্তু সে সময় ব্রাহ্মণের গোঁফ রাখার চল ছিল না, ফলে ধরা পড়ে গলা ধাক্কা খেলেন। শেষ পর্যন্ত উচ্ছিষ্ট খাদ্যের স্তূপ থেকে খিদে মেটালেন। এরপর ফিরে এলেন বাড়িতে। বুঝতে পারলেন দেশ জুড়ে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি কেমন জাঁকিয়ে বসেছে। 1897 13 বছরের কিশোরী নাগাম্মালের সঙ্গে রামাস্বামীর বিয়ে হয়। বয়স তখন 19। প্রেমেরই বিয়ে। নাগাম্মাল ছিলেন নিম্নবর্ণের। তার স্কুলে পড়া ছিল নিষিদ্ধ। মাদ্রাজ প্রেসিডেন্সির আতামপট্টির রঙ্গস্বামী ও পন্নুত্থমের কন্যা নাগাম্মাল বিয়ের পর পড়াশুনো শেখেন স্বামীর কাছেই। এক কন্যা সন্তান 5 মাস বয়সে মারা যায়। বাবার সঙ্গে মনোমালিন্য হওয়ায় স্ত্রীকে নিয়ে আবার ঘর ছেড়ে কাশীতে চলে যান রামাস্বামী। অভিমান কমলে ফিরে আসেন বাড়িতে। ততদিনে আবার ব্যবসা বড় হয়েছে, আর্থিক সচ্ছলতাও বেড়েছে। ছেলেকে ব্যবসায় নিয়োজিত করে দিলেন বাবা। রামাস্বামী ব্যবসায় দক্ষতা প্রমাণ করলেন, তবে অতিরিক্ত আয় তিনি কর্মচারীদের মধ্যে ভাগ করে দিতেন। রামাস্বামীর বাবাও অবশ্য গরিবদের নিয়মিত অন্নের সংস্থান করতেন। 1905 যে শহরে জন্মেছিলেন ইভি রামাস্বামী, সেই এরোডে শহরে কিন্তু দেখা দিল একটি মহামারী, যাকে বলা হয় প্লেগ। তখন কিন্তু পেরিয়ার ইভি রামাস্বামী নিজে চিকিৎসা করেছেন প্লেগ রোগীদের, শবদেহ জ্বালিয়েছেন। তার দাদা ছিলেন কৃষ্ণস্বামী, একজন MBBS ডক্টর। তাকে নিয়ে তিনি কিন্তু এই সেবা কার্যটা চালান। তার সঙ্গে সঙ্গে অবৈতনিক চিকিৎসা কেন্দ্র এবং
একটি হাসপাতালও তিনি তৈরি করে ফেলেছিলেন তার ব্যবসার টাকা জমিয়ে। তারপর তার সঙ্গে আলাপ হয়েছিল কংগ্রেসের নেতা রাজাগোপালাচারীর সঙ্গে। এর পরবর্তী তার জীবনের পদক্ষেপগুলো কিভাবে এগিয়েছে সেটা নিয়ে আরেকটা প্রতিবেদন দেখুন। 1919-এ এরোডে শহরের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হন রামাস্বামী। তার প্রশাসনিক দক্ষতায় রাজা গোপালাচারী রামাস্বামীকে তার সালাম কেন্দ্রে স্যানিটারি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিলেন। স্থানীয় ব্যবসায়ীরা মিউনিসিপ্যালিটির রাস্তা দখল করে যে ব্যবসা করতেন, রামাস্বামী দৃঢ় হাতে তার মোকাবিলা করেন। ফলে রাস্তা চওড়া হয়, স্থানীয় মানুষদের সুবিধে হয়। ইতিমধ্যে রামাস্বামীর পিতার মৃত্যু হয়। প্রতিষ্ঠিত ব্যবসায়ী রামাস্বামী ও তার স্ত্রী তখনও নাস্তিকতাবাদে আস্থা রাখতেন না। ফলে স্ত্রীর ইচ্ছে এক আধ্যাত্মিক সংগঠনে যোগ দেন এবং সভাপতিও হন। কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি ক্রমশ তিনি আস্থা হারাচ্ছিলেন। রামাস্বামী পরে আত্মকথায় লিখেছেন, স্ত্রীর আর সন্তান না হওয়ায় শাশুড়ির এই আধ্যাত্মিকতা তাকে বিশ্বাসী করে তুলেছিল। স্ত্রীকে সময় দিতে তার সঙ্গে বিভিন্ন মন্দিরে যেতে হতো রামাস্বামীকে। একবার 4 দুষ্কৃতী রামাস্বামীর স্ত্রীকে পথে কটূক্তি করল। রামাস্বামী বোঝালেন, তোমার বিপদে কিন্তু কোনো ঈশ্বর আসেননি। আসলে এই দুষ্কৃতীরা রামাস্বামীরই পরিকল্পনার ফসল, যাতে স্ত্রীর ঈশ্বরের প্রতি মোহভঙ্গ হয়। স্বামীর প্রভাবে স্ত্রীও ক্রমশ নাস্তিকতায় আস্থা রাখতে শুরু করেন। এমনকি তার বিয়ের চিহ্ন হিসেবে হাতের হলুদ সুতোটাও ত্যাগ করে দেন। ক্রমশ কংগ্রেস ও আত্মমর্যাদা সংগঠনের নেত্রী হয়ে ওঠেন তিনি। অন্যদিকে রামাস্বামী তার 2 নাস্তিক তার্কিকের সঙ্গে পরিচিত হন। তিনিও ক্রমশ হয়ে ওঠেন নিরীশ্বরবাদী সমাজতন্ত্রী। লক্ষ্য হয় ব্রাহ্মণ্যবাদী সংস্কারের বিরুদ্ধে আন্দোলন। 1919-এ রাজাগোপালাচারী রামাস্বামীকে কংগ্রেসে যোগ দিতে বলেন। রামাস্বামী ইতিমধ্যে বিভিন্ন 29টি সংগঠনের নেতা হয়ে বসেছিলেন। ব্রিটিশ ভারতে প্রশাসনিক ম্যাজিস্ট্রেট করে তাকে ব্রিটিশ সরকার। 5 বছরের মধ্যেই পেরিয়ার বোঝেন কংগ্রেসে ব্রাহ্মণ্যবাদী অংশ প্রবল। তিনি কংগ্রেস ত্যাগ করেন। কমিউনিজম সম্বন্ধে তার আগ্রহ বাড়ে। একসময় রাশিয়া গিয়ে সেখানকার সমাজবাদ দেখে অভিভূত হন। সময়টা 1932। এর ঠিক 2 বছর আগে 1930 সালে রবীন্দ্রনাথও রাশিয়ায় গিয়ে সেখানকার সমাজতন্ত্র দেখে অবাক হন। রাশিয়ার চিঠিতে তিনি লেখেন, যা দেখছি আশ্চর্য ঠেকছে। এরপর এক একটি সামাজিক আন্দোলনের পদক্ষেপ নিয়েছেন পেরিয়ার ইভি রামাস্বামী। দক্ষিণ ভারত জুড়ে তার অনুরাগীর সংখ্যাও বাড়তে শুরু করেন। কংগ্রেসে থাকাকালীন তিনি বুঝেছিলেন যে কংগ্রেসে ব্রাহ্মণ্যবাদ প্রবলভাবে চেপে আছে। সেখানে দলিত এবং সাধারণ মানুষদের জন্য কিছু করতে যাওয়াটা খুব মুশকিল। এটা বুঝতে পেরে তিনি তো কংগ্রেস ছাড়লেন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই 1917-তে রাশিয়ার যে অক্টোবর বিপ্লব হয়েছিল তার দ্বারা প্রভাবিত হতে শুরু করেন এবং বোঝেন যে কমিউনিজম জিনিসটা কি একটু বোঝা দরকার। তারপর কি হলো? তারপর উনি বুঝলেন যে রাজনৈতিক ক্ষমতা দখল না হলে পরে শুধু সামাজিক আন্দোলন দিয়ে দলিত বা নিচে পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করা সম্ভব নয়। এই তার মাথায় ঢুকলো যে এবার রাজনৈতিকভাবে আমাদের একটি জায়গায় পৌঁছতে হবে। এই সময় একটা সময় কিন্তু কমিউনিজম সম্বন্ধেও তার মোহভঙ্গ হলো। সেখানেও তিনি দেখলেন যে উচ্চবর্ণ এবং ব্রাহ্মণ্যবাদী নেতৃত্ব রয়ে গেছে। সুতরাং এদের দিয়েও যে খুব সামাজিক কোনো পরিবর্তন, মানে বৈপ্লবিক পরিবর্তন হওয়া সম্ভব নয়। সেটা তো পরবর্তীকালে আপনারা দেখতেই পেরেছেন যে কমিউনিজমের নামে ভারতবর্ষে কি ধরনের কমিউনিজম চলেছে। চলুন দেখি আরেকটা প্রতিবেদন। ইভি রামাস্বামী বোঝেন জাতপাত কোনো কমিউনিস্ট দেশে অন্তরায় হয়নি। তাই ভারতেও যতদিন জাতপাত থাকবে কোনো কমিউনিস্টই ঘোষিত বঞ্চিত নিম্নবর্ণকে মুক্তি দেবে না, বরং ব্রাহ্মণদের লাভবান করবে।
পেরিয়ার তার ভাষণে বলেছিলেন, এই দেশের কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক দলের প্রধান কে? কেবল ব্রাহ্মণরাই কমিউনিস্ট বা সমাজতন্ত্রের কথা বলে। আমাদের কমিউনিস্ট শেখানোর তারা কে? আমরা কিভাবে বিশ্বাস করব তারা যে কমিউনিজম প্রচার করে তা আমাদের জীবনের বৈষম্য পরিবর্তন করবে? 1927, 2 বছর আগেই কংগ্রেস ছেড়েছিলেন ইভি রামাস্বামী। গান্ধীজির সঙ্গে দেখা করে জানালেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের 3টি শত্রুকে খতম না করলে কোনো কাজ হবে না। 1, কংগ্রেস দলের লোক, কেননা দলটিতে ব্রাহ্মণ আর বেনিয়াদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। 2, জাতপাতের হিন্দু ধর্ম। আর 3, ব্রাহ্মণ ও ব্রাহ্মণ্যবাদীদের আধিপত্য। বেঙ্গালুরুতে এই সাক্ষাৎকারের পর রামাস্বামীর সঙ্গে গান্ধীজির সম্পর্ক ছিন্ন হয়ে যায়। রামাস্বামী তার কুদিয়ারাসু পত্রিকায় লিখেছিলেন, গান্ধীর রাজনীতি শুধু ব্রাহ্মণদেরই সুবিধে করে দেয়। জাতপাত বর্ণবাদের সংস্কৃতির ওপর জোর দেওয়া এই ভণ্ড সাধুর প্রকৃত স্বরূপ উন্মোচন করে জনগণের কাছে তা তুলে ধরা উচিত। এরপর থেকেই দলহীন আন্দোলন। তিনি বুঝলেন, শাস্ত্রের পুরাণের গল্পে রামায়ণ আসলে ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠারই অংশ। তিনি বিশ্বময় 300 লৌকিক আখ্যান পড়ে লিখলেন রামায়ণ পথিরঙ্গল, তামিল ভাষায়। সময়টা 1944। 1959-এ ইংরেজি সংস্করণ দ্য রামায়ণা এ ট্রু রিডিং। 1968-তে ইংরেজি থেকে হিন্দি অনুবাদ সচ্চি রামায়ণ লিখলেন দলিত আন্দোলন কর্মী ললাই সিং যাদব, যার জন্মদিন 2রা সেপ্টেম্বর। 1969 সালে তৎকালীন উত্তরপ্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রী চন্দ্রভানু গুপ্তা ব্রাহ্মণ্যবাদীদের চাপে এই বইটি নিষিদ্ধ ঘোষণা করে দেন। শেষ পর্যন্ত ললাই সিং যাদব শীর্ষ আদালতে মামলা করে সেই নির্দেশ রদ করেন। 2007-এ উগ্র হিন্দুত্ববাদীরা এই বইটিকে না পেয়ে তার কিছু প্রতিলিপি পুড়িয়ে বিরোধিতা করে। অথচ মায়াবতীর নেতৃত্বে উত্তরপ্রদেশে তখন দলিতদের সরকার। মায়াবতী কিন্তু এই বই নতুন সংস্করণ ছাপার সাহস দেখাননি। 2020-তে নতুন হিন্দি সংস্করণ প্রকাশ করেন দিল্লির এক সাংবাদিক ও সমাজকর্মী অশোক ঝা। বইটি সম্পাদনা করেন প্রমোদ রঞ্জন। সেই বইটিরই বাংলা অনুবাদ করেছেন বাংলার দলিত আন্দোলনের কর্মী রঞ্জিত মিস্ত্রি। পেরিয়ার ইভি রামাস্বামী শুধু যে দলিত আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন তা নয়, দলিতের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন তা নয়, আলাদা করে নারীদের নিয়েও কিন্তু তিনি কাজ করেছেন মেয়েদের অধিকার রক্ষার লড়াইতে। যার জন্য ওই মেয়েদের একটি দল, বিশেষ করে তারা যারা দেবদাসী হিসেবে দক্ষিণ ভারতে কাজ করতেন, যে প্রথাটা ব্যাপকভাবে ওখানে ছিল, সেই দেবদাসী যে সংগঠনটি, তাদের তরফ থেকে ইভি রামাস্বামীকে পেরিয়ার সম্মানে সম্মানিত করা হয়। পেরিয়ার শব্দের অর্থ হচ্ছে জ্ঞানবৃদ্ধ এবং নায়ক। সেই থেকেই ইভি রামাস্বামী পরিচিত হয়েছিলেন পেরিয়ার ইভি রামাস্বামী নামে। পরবর্তীকালে তিনি বুঝেছিলেন, আমি আগেই বলেছি, যে একটি রাজনৈতিক ছত্রছায়া তৈরি করতে হবে, তবেই এই ভারতবর্ষের এই শোষণকে মুক্ত দেওয়া যেতে পারে। কিন্তু তিনি তখন একটি সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের তরফ থেকে একটি রাজনৈতিক দলই বলতে পারেন সে সময়। কিন্তু তার পরবর্তীকালে তার বয়সও হয়ে যাচ্ছিল। আন্নাদুরাইয়ের সঙ্গে আলাপ হলো। আন্নাদুরাইয়ের হাত দিয়ে তৈরি হলো আমাদের ডিএমকে দলটি। আজকের যে ডিএমকে, এম কে স্ট্যালিন মুখ্যমন্ত্রী, তার বাবা আর কি করুণানিধি, এরা কিন্তু সেই আন্নাদুরাইয়ের ডিএমকে দল। আর আন্নাদুরাইয়ের আদর্শ ছিলেন কিন্তু আমাদের এই পেরিয়ার ইভি রামাস্বামী। আপনাদের জানিয়ে রাখি, যখনই কোনো সংসদীয় পদে কেউ শপথ নেন, সেই শপথ নেওয়ার সময় কিন্তু প্রতিটি দল ঈশ্বরের নামে শপথ নেন। একমাত্র নেন না কারা ঈশ্বরের নামে শপথ? বামেরা নেন না। আর এটাও মাথায় রাখবেন যে দক্ষিণ ভারতের ডিএমকে একটি দল, তারাও কিন্তু ঈশ্বরের নামে শপথ নেন না। আজকে এই পিছিয়ে পড়া মানুষদের যে আন্দোলন, সেই আন্দোলনে আপনাদের বলছিলাম
যে আমাদের এখানে সেরকম ধরনের কেউ নেতা উঠে এলেন না, যার জন্য আজও কিন্তু এই 85% মানুষরা কিন্তু আজও শোষিত এবং বঞ্চিত থেকে গেছে। স্বাধীনতার সময়ের থেকে আপনারা দেখে আসুন এই বাংলায় কিভাবে বাংলা ভাগ হয়েছে আপনারা জানেন। সবাই বলে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, একটু চিন্তা করে দেখুন, ধর্মের ভিত্তিতে নয়, কিন্তু হয়েছে উচ্চ বর্ণের দ্বারা এই বঙ্গভঙ্গ হয়েছে। না হলে পরে যদি আপনি দুটো বাংলাকে জুড়ে দেন তাহলে দেখবেন যে ওই যে নমশূদ্র সম্প্রদায় মানুষ, যে নিচের তলার মানুষ আর বাঙালি মুসলিম, এদের হাতে নেতৃত্ব চলে যাবে। যেটা দেখেছেন আপনি, সোহরাওয়ার্দী ছিলেন মুখ্যমন্ত্রী, মানে তখনকার দিনে প্রধানমন্ত্রী বলা হতো, তারপর ছিলেন আমাদের ফজলুল হক। সুতরাং এটা তো দেওয়া যাবে না। শ্যামাপ্রসাদ মুখার্জি তার সঙ্গে সঙ্গে আরো যে দলগুলো রয়েছে উচ্চ বর্ণের নেতৃত্বে, তারা বঙ্গভাগ করে দুটো আলাদা করে নিলেন যে না বাবা, এখানে আমাদের যেন কর্তৃত্বটা থাকে। তারপর থেকে মুখ্যমন্ত্রী কে হলেন? প্রফুল্ল ঘোষ। তারপর মুখ্যমন্ত্রী কে হলেন? প্রফুল্ল সেন। তারপর কে মুখ্যমন্ত্রী হলেন? বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়ের পর কে মুখ্যমন্ত্রী হলেন? বলেছি তো, প্রফুল্ল সেন। প্রফুল্ল সেনের পর কে মুখ্যমন্ত্রী হলেন? অজয় মুখার্জি। অজয় মুখার্জির পর কে মুখ্যমন্ত্রী হলেন? সিদ্ধার্থ শঙ্কর রায়। সিদ্ধার্থ শঙ্কর রায়ের পর মুখ্যমন্ত্রী হলেন জ্যোতি বসু। জ্যোতি বসুর পর মুখ্যমন্ত্রী হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের পর মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো যেটা বলছিলাম আপনাকে, সব দেখুন উচ্চ বর্ণের এবং ব্রাহ্মণ্যবাদী ওপর তলার নেতারা কিন্তু মুখ্যমন্ত্রী হলেন এবং ওই 85% মানুষকে কিন্তু কন্ট্রোল করছেন। এই যে নির্বাচন হয়ে গেল, যেখানে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন, নন্দীগ্রামে কারা ভোটার? ম্যাক্সিমাম ভোটার কিন্তু এসসি এসটি ওবিসি। কিন্তু প্রার্থী কারা হলেন? তৃণমূলের তরফ থেকে হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির তরফ থেকে হলেন শুভেন্দু অধিকারী এবং বামেদের তরফ থেকে হলেন মীনাক্ষী মুখার্জি। অর্থাৎ এই আমি আদর্শের কথা বাদ দিচ্ছি, কিন্তু আমি যদি পদবি দেখেও দেখেন, তাহলে যদি ব্লাড দেখে ভাবেন, তাহলে দেখবেন এই 3 জন ব্রাহ্মণ কিন্তু দাঁড়ালেন ভোটেতে। কাদের ভোট নেওয়ার জন্য? নাই এসসি এসটি ওবিসিদের ভোট দেওয়ার জন্য। কেন নন্দীগ্রামে কি স্থানীয় একজনকে দাঁড় করাতে পারতেন না এই 3 দলের নেতারা? তা তো সম্ভব নয়। নেতৃত্বে তো থাকতে হবে সেই ওপর তলার মানুষদের। এই আমাদের আক্ষেপ থেকে গেল, এটা কবে এই নিচু তলার মানুষরা বুঝবেন জানি না। ঠিক আছে, ততদিন তো অপেক্ষা করতেই হবে। আপাতত আমরা ওই দক্ষিণ ভারতের যিনি আদর্শের নেতা পেরিয়ার ইভি রামাস্বামীকে তার 146তম জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এই অনুষ্ঠানটি শেষ করছি। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু একটু মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে নিশ্চয়ই সেটা শেয়ার করবেন, খারাপ লাগলে কঠোর মন্তব্য করবেন, আমরা মেনে নেব। আপনার মন্তব্যের মধ্যে যদি যুক্তি থাকে, আর যেটা করবেন একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমরা একটু অনুপ্রাণিত হব আগামী দিনে এই ধরনের আরো কিছু অনুষ্ঠান আপনাদের সামনে হাজির করার জন্য। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার।